বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কৃষাণ ও মিঠিকে বলে, শোনো, যত যাই হোক না কেন এটা তো সত্যি আমি বয়সে তোমার থেকে অনেক বড়, তাই আমার সাথে এমনভাবে কথা বলবে না, নইলে আমি যদি একবার রেগে যাই তখন আর আমাকে থামাতে পারবে না। মিঠি বলে, এই কি করবে তুমি? কৃষাণও বলে, তেমন কিছুই না, তোমায় হিড়হিড় করে টানতে টানতে গাড়িতে তুলবো আর তারপরেই তোমাকে তোমার বাড়িতে নিয়ে ফেলবো। মিঠি বলে, কি এত বড় কথা? কৃষ্ণ বলে, হ্যাঁ, এত বড়ই কথা বললাম, তাই এই অসভ্যতামিগুলো আমার সাথে করতে এসো না। মিঠি বলে, আমি কিন্তু থানায় যাব, তোমার নামে অভিযোগ করব। কৃষ্ণ বলে, থানায় গিয়েও কোনো লাভ করতে পারবে না, তুমি যদি রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে অসভ্যতামি করতে পারো তো আমিও তার প্রতিবাদ করতে পারি। তখনই মিঠির বন্ধুরা মিঠিকে বলে, মিঠি, তুই আর রাগারাগি করিস না, বুঝলি, তুই বরং বাড়িতে ফিরে যা, আমরা আসছি, এই চল। এই বলে মিঠির বন্ধুরা ওখান থেকে চলে যায়। মিঠি কৃষাণুকে বলে, তুমি আমার থেকে কি চাও বলো তো? কেন এমন ছিনে জোকের মতন তুমি আমার পিছনে পড়ে আছো? কী হলো, উত্তর দাও, কেন আমার সাথে এমনভাবে কথা বলছো? কৃষাণু মিঠিকে বলে, আমি তোমার সাথে ছিনে জোকের মতন পড়ে আছি? বিষয়টি কখনোই এমন নয়, আমি তোমার বাড়িতেই যাচ্ছিলাম তাই তোমাকে বলেছি আমার গাড়িতে উঠতে। মিঠি বলে, আমি তোমার গাড়িতে কেন যাব? হ্যাঁ, কেন যাব? আর হ্যাঁ, নেক্সট টাইম আমাকে দেখলে তুমি গাড়ি দাঁড় করাবে না। কৃষ্ণ বলে, কেন? তোমার নির্দেশেই সব কিছু হবে নাকি? মিঠি বলে, হ্যাঁ, যখন বিষয়টি আমাকে ঘিরেই তো আমার নির্দেশ মতোই হবে। কৃষ্ণ বলে, কিন্তু আমাকে নির্দেশ দেওয়া হয়েছে তোমাকে দেখলেই গাড়ি থামাতে আর তোমাকে গাড়িতে করে নিয়ে যেতে। মিঠি বলে, কে নির্দেশ দিয়েছে তোমায়? কে নির্দেশ দিয়েছে বলো? কৃষ্ণ বলে, তোমার বাড়ির লোকে বলেছে। মিঠি বলে, আমার বাড়ির লোক, ঠিক আছে, আজ বাড়িতে যাই, যাই হোক একটা ফাটাফাটি হয়েই যাবে। কৃষ্ণ বলে, সেই তো, তুমি তো সেই অসভ্যতামিই করতে পারো, সহবদে জ্ঞান নেই, ভালো ব্যবহার করতে পারো না, মানুষের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা জানো না, একেবারে অভদ্র অসভ্য মেয়ে। মিঠি বলে, কি তুমি আমায় এত বড় কথা বললে, এইভাবে অপমান করলে? এর আগে কেউ কখনো আমায় এইভাবে অপমান করেনি। কৃষ্ণ বলে, আমাকেও এর আগে কেউ কখনো এভাবে অপমান করেনি। এই যে বললে ছিনে জোকের মতন আমি তোমার পিছু পড়ে আছি, কেন বলো তো? তোমার মধ্যে কি এমন বিশেষ আছে যে তোমাকে মনে রাখতে হবে? হ্যাঁ, তোমার মতন ভালো লেখাপড়া অনেক মেয়েকেই আমি চিনি, ইনফ্যাক্ট আমি নিজেও লেখাপড়ায় খুব ভালো ছিলাম, তাই তুমি ভালো লেখাপড়া জানো বলেই যে তোমাকে দেখে আমি মুগ্ধ হয়ে যাব বা তোমার প্রতি আমার অন্য একটা আকর্ষণ কাজ করবে তা কিন্তু নয়। তুমি লেখাপড়ায় ভালো বলেই যে আমি অবাক হয়ে যাচ্ছি বিষয়টি এমনও নয়, কারণ আমি নিজেও লেখাপড়ায় খুব ভালো ছিলাম। আর সবচাইতে বড় কথা হলো আমি স্যারকে অনেক বেশি রেসপেক্ট করি, আমার জীবনে স্যারের গুরুত্ব অনেক, স্যার কিছু বললে আমি সেটা ফেলতে পারি না। স্যার আমায় বলেছেন তোমায় বিয়ে করে উদ্ধার করতে, সেজন্যই আমিও ভাবলাম তোমায় একটু ঘষা মাজা করে নেই। মিঠি বলে, মানে? কৃষ্ণ বলে, এই যে তুমি সবসময় চিৎকার করো, বদমেজাজি, রাগী, কখন কার সাথে কীভাবে কথা বলতে হয় জানো না, এই সব কিছু আর কি। স্যার যখন বিয়ের কথা বললেনই তাই আমি ভাবলাম তুমি আদৌ আমার যোগ্য কিনা সেটা একটু পরখ করে নেই। মিঠি বলে, কি বললে, এত বড় কথা বললে? কৃষ্ণ বলে, হ্যাঁ বললাম তো, এটা তো সত্যি যে ছোটোবেলা থেকেই তোমাকে খুব বেশি প্যাম্পার করা হয়েছে, তোমাকে একটুও শাসন করা হয়নি, যদি তোমাকে ঠিকঠাক শাসন করা হতো তো তুমি এমন বিগড়ে যেতে না। অবশ্য আমি দেখি চেষ্টা করে আমি তোমায় ঠিকঠাক পথে আনতে পারি কি না। মিঠি বলে, এই শোনো, তোমাকে না আমার সহ্যই হয় না, একদমই ভালো লাগে না, তোমার মতন ছেলেকে বিয়ে করার চাইতে সারা জীবন বিয়ে না করা ভালো। আর তাছাড়া তুমি আমাকে কি পছন্দ করবে? হ্যাঁ, তোমাকেই তো আমার পছন্দ নয়। আমি বাড়িতে সাফ জানিয়ে দেব আমি এখন বিয়ে করতে চাই না, যদি বাড়ি থেকে খুব বেশি জোরাজুরি করে তুমি বিদেশে চলে যাব। বিদেশে যাইনি, মায়ের কষ্ট হবে সেটা ভেবে এবার সত্যি সত্যিই চলে যাব। তখনই কৃষাণও বলে, দেখো বাড়ির লোকের বিরুদ্ধে যেতে পারো কি না। মিঠি বলেই, শোনো, আমি যথেষ্ট সাহসী মেয়ে, আমি অবশ্যই নিজের সিদ্ধান্ত বাড়িতে সাফ জানিয়ে দিতে পারবো আর নিজের স্ট্যান্ড পয়েন্টেও দাঁড়িয়ে থাকতে পারবো। কৃষ্ণ বলে, তুমি তো কোনো জবই করো না, তো বাড়ির লোকেরা যদি তোমার দিক থেকে হাত তুলে নেয়, যদি তোমার দায়িত্ব না নেয় তখন কি করবে? মিঠি বলে, আমি একটা জব খুঁজে নেব, আমার তো কাজের অভাব নেই। কৃষ্ণ বলে, সেই জন্যই তো এখনও একটাও কাজ জোটেনি। মিঠি বলে, এই তুমি না ডাক্তার, তুমি তো খুব ভালো ডাক্তার, খুব ভালো ডাক্তার হওয়া সত্ত্বেও তুমি এরভাবে কেন কথা বলছো? হ্যাঁ, ভদ্রতা শিক্ষা তো তোমারও নেই, তুমি সকলের সামনে এক রূপ ধারণ করো আর আমার সামনে আরেক রূপ। তুমি যখন নতুন কাকুর সামনে যাও তখন তার সামনে যেই রূপ দেখাও সেই রূপে তো আমার সামনে দাঁড়াও না,
এটাই আমি নতুন কাকুকে গিয়ে বলবো। কৃষ্ণ বলে যা বলার বলো, দেখো কোনো লাভ হয় কিনা। মিঠি বলে আমি আর তোমার সাথে কথাই বলতে চাই না। এই বলে মিঠি চলে যেতে চায়। কৃষ্ণ তখন মিঠির হাত ধরে টেনে আবারও গাড়ির সামনে নিয়ে আসে। কৃষ্ণ বলে আমি তো বললাম তোমাকে আমার গাড়িতেই যেতে হবে। মিঠি বলে তুমি রাস্তায় দাঁড়িয়ে আমার হাত ধরে টানলে? তুমি না একজন ডক্টর, তুমি না শিক্ষিত, লেখাপড়া জানো, তো তুমি একটা মেয়ের সাথে এই অসভ্যতামি করছো, তোমার একটুও বিবেকে বাঁধছে না? তুমি কি করে করতে পারো এমনটা? কৃষ্ণ বলে যা করছি ঠিক করছি, তোমার মতন বিগড়ে যাওয়া মেয়েকে এইভাবেই শাসন করতে হয়। মিঠি বলে আমাকে শাসন করার দায়িত্ব তোমায় কে দিয়েছে? হ্যাঁ, মিঠি বলে ওই যে তোমার নতুন আঙ্কেল, তোমার নতুন আঙ্কেলই দিয়েছে। কৃষ্ণ মিঠিকে শাসন করছে, তাকে সঠিক পথে আনতে চেষ্টা করছে, যেটা আগে কেউই করেনি। কমলিনীর স্বতন্ত্র পরিবারের সবাই শুধুমাত্র মিঠিকে ভালোবাসা দিয়েছে, কেউ কখনো মিঠিকে শাসন করেনি। সেজন্যই মিঠি হয়েছে রাগী, বদমেজাজি, একগুঁয়ে। তাই তো এইবার কৃষ্ণ মিঠিকে সঠিক পথে আনবে। এরপর দেখানো হয় মিঠি কৃষ্ণ বাড়িতে চলে আসে। ড্রয়িং রুমে সবাই মিলে হাহা হিহি করছিল। তখনই মিঠি এসে কাঁধ থেকে ব্যাগ টেবিলের ওপরে জোরে রাখে। সবাই অবাক হয়ে যায়। মিঠি বলে নতুন কাকু, তোমার যদি আমাকে এতটাই বোঝা মনে হতো তো তুমি আমায় বলতে পারতে। হ্যাঁ, মায়ের কষ্ট হবে ভেবে আর এই বাড়িতে একের পর এক নানান ঘটনা ঘটছে ভেবে আমার বিদেশে যাওয়া হয়নি। তো আমার বিদেশে যাওয়ার সুযোগ তো ছিল, আমি চলে যেতাম। তুমি একটা অন্য ছেলেকে এই কথাগুলো বললে। নতুন কাকু বলে আমি কি করেছি? মিঠি বলে এই যে অত্যন্ত অসভ্য অভদ্র একটা মানুষ, তার সাহস হয় কি করে আমাকে এইভাবে অপমান করার? আর নতুন কাকু, তুমি এই ছেলেটিকে বলেছো আমায় বিয়ে করতে, তাই তো? কেন করলে এমনটা? কেন আমায় ওর কাছে অপমানিত করলে? কেন অসম্মান করলে? নতুন কাকু বলে মিঠিমা, আমি তো বিয়ের প্রস্তাব দিয়েছি, তোমার যদি কৃষ্ণকে একেবারেই পছন্দ না হয় তো তুমি বিয়েটা ভেস্তে দিতেই পারো। তুমি চাইলে অন্য যাকে পছন্দ তাকেই বিয়ে করবে। কমলিনী বলে মিঠি, কাউকে তোমার অপছন্দ হতেই পারে, তাই বলে তুমি সকলের সামনে তার সাথে এইভাবে কথা বলবে? তখনই কৃষ্ণ বলে আমি কিছু বলতে চাই। হ্যাঁ, আমার দোষ আছে, আমার দুটো দোষ। এক নম্বর হলো আমি যেই পথ দিয়ে বাড়িতে ফিরছিলাম সেই পথেই উনি দাঁড়িয়েছিলেন। উনি ওনার বন্ধুদের সাথে ফুচকা খাচ্ছিলেন, তাই আমি দূরে গাড়ি দাঁড় করে রেখেছিলাম। আমি তো ওনার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তখনই ওনার বিরাট সমস্যা হয়েছে। উনি তো ওনার বন্ধুদের বলেছে যে উনি আমায় চেনেন না, তাই যখন ওনার মিথ্যে বন্ধুদের সামনে ধরা পড়ে গেছে তখন আমি খারাপ হয়ে গেছি, তাই উনি আমার ওপরে রেগে গেছেন। আর আরেকটাও কথা বলেছি যে আমার ওপরে নির্দেশ আছে তাকে শাসন করার, তাকে সঠিক পথে আনার। আমার মনে হয়েছে তার ব্যবহারের মধ্যে গণ্ডগোল আছে, তাই আমি এইটা যাচাই করতে চেয়েছি তার ব্যবহার কি এমনই, নাকি আমাকে দেখলেই তার ব্যবহার এমন হয়ে যায়। সেটা আমি যাচাই বাছাই করতেই তাকে শাসন করেছি, আর এটাও আমার অপরাধ হয়েছে। মিঠি তখন বলে তোমায় আমাকে শাসন করার অধিকার কে দিয়েছে? হ্যাঁ, কে? কমলিনী স্বতন্ত্র তখন মিঠিকে থামাতে চেষ্টা করে। অয়নদীপ বলে মিঠি, আমার কিন্তু কৃষ্ণকে খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, নিজের স্বার্থেই কথাটা বলছি। এই যে আমার হার্টের সমস্যা, শরীরে নানান রোগ, তো ডাক্তার জামাই হলে বেশ ভালোই হবে। তখনই সবাই হেসে ওঠে। কুর্চি বলে এই তুমি চুপ করো তো, সবসময় শরীর অসুস্থ, শরীর অসুস্থ। জানো তো কৃষ্ণ, সবসময় একই ডায়লগ। তার নাকি 99% হার্ট ব্লক হয়েছে, আর 1% বাকি, সেটাও নাকি যে কোনো মুহূর্তেই ব্লক হবে, আর তারপরেই উনি মরে যাবেন। সব সময় এই এক ফালতু কথা। অথচ মরার জন্য এত চিন্তা, কিন্তু ডক্টরের কাছে যাবে না, অপারেশন করবে না, ঔষধ খাবে না। তখনই অয়নদীপ বলে ভাই কৃষ্ণ, আমি কিন্তু একসময় তোমার কাছে যাব, বুঝলে, শরীরটা দেখাতে। কৃষ্ণ বলে হ্যাঁ হ্যাঁ, আপনি নির্দ্বিধায় আসবেন, আপনার যখন ইচ্ছা হবে আপনি আসবেন। অন্যদিকে বাবিল ফোনে কথা বলেই যাচ্ছে। তখন থেকে পরিবারের সবার মধ্যে এত এত কথা হচ্ছে, সেদিকে একটুও বাবিলের মন নেই। সে সকলের সামনে দাঁড়িয়ে আছে ঠিক, কিন্তু ফোন নিয়ে ব্যস্ত। বড় ঠাম্মি তখন লক্ষ্মীকে বলে কিরে, তোর তো লাগেজ গোছানো হলো? লক্ষ্মী বলে আমি তো বলেছি আমি যাব না। বড় ঠাম্মি বলে সে কিরে, তুই সত্যিই যাবি না? বৌমার মা তো যাচ্ছে। লক্ষ্মী বলে কি, বৌমার মা যাবে? কই বৌমা, তুমি তো আমায় বলনি। কমলিনী বলে হ্যাঁ, আমার মা তো যাবেই, এটা আবার আলাদা করে বলার কি আছে। লক্ষ্মী বলে যাও যাও, আজকাল তো খুব বড্ড ম্যামা করতে শিখেছো তাই না? তোমার মাই তো তোমার খুব আপন, আমি তো কেউ না। কুর্চি বলে মা, এটা কেমন কথা? মাই তো তার সন্তানের সবচাইতে বড় আপন, তাই না? তখনই মিটিলও বলে ঠাম্মি, মায়ের চাইতে আপন কেউ কি আর হয়? এরপরেই বাবিলকে মিটিল বলে তখন থেকে তুমি ফোনে কথা বলছো, কি এমন ব্যস্ততা তোমার?
পরিবারে সবার এত কথা হচ্ছে, কারোর কথাই তোমার মন নেই? বাবিল তখন কল কেটে দেয়। বাবিল মিটিলকে বলে, আমি একটি প্রোগ্রাম নিয়ে কথা বলছিলাম। মিটিল বলে, প্রোগ্রাম নিয়ে কথা বলছিলে এত সময় ধরে, যে অন্য কোনো কথাই মন নেই? ইদানিং দেখছি তুমি একটু বেশি ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো। বাবিল বলে, কেন? ফোন নিয়ে ব্যস্ত হলে কি কোনো সমস্যা? মানুষকে ফোনে কথা বলতে পারে না? মিটিল বলে, ফোনে সবারই প্রয়োজন পড়ে, সবাই কথা বলে, কিন্তু তুমি একটু বেশিই কথা বলছো। তখনই কুর্চি বলে, আসলে কি বলো তো মিটিল, ও কি সব গান বাজনা নিয়ে পড়েছে, তো তাই প্রোগ্রাম অর্গানাইজার সবার সাথে হয়তো কথা বলাই ব্যস্ত। স্বতন্ত্র বলে, হ্যাঁ রে বাবিল, তোর কি অফিস নেই? বাবিল বলে, হ্যাঁ নতুন কাকু, অফিসে যাব, এই তো এখন রেডি হয়েই বেরোবো। এরপরে বাবিল বলে, তোমরা কোথায় প্রোগ্রাম করছিলে, মানে কোথায় যাওয়ার প্ল্যান করছিলে, আমায় জানিও। আমি যাচ্ছি, হ্যাঁ। এই বলে বাবিল যেতে চাইলেই মিটিল বলে, আমি কি বাড়িতে এসে শুধুমাত্র পরিবারের সবার সাথে কথা বলার জন্য, নাকি তোমার সাথেও কথা বলার জন্য? এই বাড়িতে আসি, আমাদের কি নিজেদের কোনো কথা থাকতে পারে না? তুমি পরিবারের সবার সাথে আমাকে কথা বলতে দিয়ে চলে যাচ্ছ, একবারও তোমাকে বলছো না। বাবিল বলে, যখন আমি এই বাড়িতে থাকি না তখনও তুই এই বাড়িতে আসিস, তাই আজ তোর কি হয়েছে বলতো? মিটিল বলে, না তুমি ইদানিং একটু বেশিই ব্যস্ত, তাই বলছিলাম আর কি। বাবিল বলে, আজ আমার রিহার্সেল আছে। মিটিল বলে, তোমরা যেখানে রিহার্সেল করো সেখানেই? বাবিল বলে, কেন, তুই কি এখন আমাকে ফলো করে সেখানে যাবি? মিটিল বলে, নিজেকে এতটা ছোট করো না, আমি যে এমন মানুষ নয় এখানে উপস্থিত সবাই জানে, তাই তোমার এই কথা শুনে আমি একটুও ছোট হলাম না, বরং তুমি নিজেই ছোট হয়ে যাচ্ছ। আসার পথে তোমার একজন বন্ধুর সাথে দেখা হয়েছিল, সে আমায় বলল যে আগামী 7 দিন তোমাদের কোনো রিহার্সেল নেই, তাই আমি তোমায় বলছিলাম। বাবিল বলে, আমি রিহার্সেল রুমে যাচ্ছি, অন্য কাজেও যাচ্ছি, রিহার্সেল করতে যাচ্ছি না। যাই হোক, আমি এত কৈফিয়ত দিতে পারবো না, আমার এত কৈফিয়ত দিতে ভালো লাগে না। মিটিল বলে, ঠিক আছে, আমি আর কখনোই তোমার কাছে কিছু জানতে চাইবো না, কখনোই তোমাকে কোনো প্রশ্ন করব না। কমলিনী বলে, বাবিল, মিটিল তো ঠিক কথাই বলেছে রে, ইদানিং দেখছি তুই ফোন নিয়ে বড্ড ব্যস্ত। আমি তোকে যদি 10টা কথা বলছি, তুই একটা কথার উত্তর দিচ্ছিস, তাও আবার হ্যাঁ নাতে। বাবিল বলে, শোনো মা, এখন আমি বড় হয়েছি, সবসময় না এত বেশি কথা বলতে ভালো লাগে না। আর তোমরা কি প্ল্যান করছিলে কোথায় ঘুরতে যাবে, আমার সময় হবে না, আসছি। এই বলে বাবিল ওখান থেকে চলে যায়। বাবিলের এমন কথাবার্তায় সবারই বেশ খারাপ লাগে, বিশেষ করে মিটিলের মন ভেঙে যায়। বাবিলের জীবনে তবে কি নতুন কেউ এসেছে? মিটিল আর বাবিলের এত সুন্দর সম্পর্কে কি তবে ভেঙে যাবে? এরপরে দেখানো হয় মিঠি আর কৃষাণুর ঝগড়া খুনসুটি। আবারও মিঠি কৃষাণু একে অন্যের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে, কারণ কৃষাণু বলে তার একটি বাড়ি আছে, পুরনো বাড়ি, অনেক দিন সে এখানে যায় না, তাই পরিবারের সবাই যদি সেখানে ঘুরতে যায়, কৃষাণুরও সেখানে যাওয়া হবে। মিঠি বলে, যদি এমনই প্ল্যান হয় তবে আমি সেই প্ল্যানে নেই। স্বতন্ত্র বলে, কেন রে, একজন তোকে তার বাড়িতে ইনভাইট করছে আর তুই যাবি না? মিঠি বলে, না, আমি কারোর বাড়িতে যেতে চাই না। তো বন্ধুরা, একদিকে মিটিল আর বাবিলের সম্পর্ক ভাঙনের পথে, অন্যদিকে মিঠি আর কৃষাণুর সম্পর্ক বেশ জমে উঠেছে। কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।